দূর দূর, আর এসব ভালো লাগে না। আমি অবাক হয়ে সমককে জিজ্ঞাসা করি, কি হলো আবার সমক? সমক তার হাতে থাকা খবরের কাগজটা মুড়ে টেবিলের ওপর সেটা রেখে আমাকে বলে, কি আর বলি বলো তো পিথি, কাগজ খুললেই তো নারী নির্যাতন, কন্যা ভ্রূণ হত্যা আর শ্লীলতাহানির ঘটনা ভরে গেছে। এসব দেখতে কারো ভালো লাগে? আমি একটু মুচকি এসে বলি, কি করবে বলো তো ভাইয়া, সংবাদপত্রের মানুষদের তো কিছু করে পেটটা ভরাতে হবে, তাই নয় কি? আর তাছাড়া এটাই তো বর্তমান সমাজের অবস্থা ভাই। হ্যাঁ, ঠিকই বলেছ পৃথ্বী, কিন্তু চিন্তার বিষয় হলো এই নারীদের ওপর এই অত্যাচার মেনে নেওয়া যাচ্ছে না ভাই। সমাজকে এটা বুঝতে হবে যে সব নারী নিজের মায়ের বিভিন্ন রূপ। আমি এবার নিজের হাসি চাপতে না পেরে বললাম, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় সমক, কারণ এই পৃথিবীতে ভালো যেমন থাকবে তেমন খারাপও থাকবে। আর খারাপ যদি না থাকে তাহলে তোমার পেশার পরিবর্তন করতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, হাসো হাসো, একদিন দেখবে আমার স্বপ্নই কিন্তু পূর্ণ হবে। এই বলে সমক নিজের ঘরের দিকে চলে যায়। আমি কাগজগুলো টেবিলে গুছিয়ে রেখে আমার ঘরের দিকে যাব, অমনি কলিং বেলটা বেজে উঠল। আমি দরজা খুলতে যাব, অমনি সমক নিজের ঘরের দরজা থেকে উঁকি মেরে আমাকে বলে, এই পৃথ্বী, ইন্সপেক্টর ভদ্র এলে বলবে আমি ঘুমোচ্ছি। এই বলে সে আবার ঘরের ভেতর ঢুকে যায়। দরজা খুলতে দেখি এক 28 থেকে 29 বছর বয়সের এক যুবক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে নমস্কার জানিয়ে সে বলে, আচ্ছা, সমকবাবু আছেন? কিন্তু আশ্চর্যের বিষয় যেটা ঘটল সেটা হলো, ছেলেটার প্রশ্ন শুনে সমক তার গায়ে পাঞ্জাবি গলাতে গলাতে আমার পেছন থেকে বলে ওঠে, না, নেই। ছেলেটি এটা শোনার পর গোবেচারা মুখ করে আমাকে জিজ্ঞাসা করে, নেই? আমি বলি, আরে আছেন আছেন, যে আপনাকে বলল তিনি সমক সেন। ও, তাহলে? এবার সমক চশমাটা গলিয়ে আমাকে সরিয়ে বলে উঠল, তাহলে আবার কি? এত কথার কি আছে? হে, এই বলে তার হাত ধরে ঘরে ঢুকিয়ে নেয় সমক। সত্যি সমকের এই সমস্ত শিশুসুলভ আচরণ আমি ওর বন্ধু বলে বুঝতে পারি, কিন্তু এই ছেলেটির মতন নতুন মানুষরা চিনতেই পারে না সমককে। হয়তো সমকও সেটাই চায়। ঘরে তাকে এনে সোফায় বসতে পারে সমক। তারপর তার বিপরীতে একটা চেয়ারে বসে সে, আর আমি গিয়ে বসি সমকের পাশের একটি চেয়ারে। সমক একবার চশমার ওপর দিয়ে ছেলেটির আপাত মস্তক দেখে বলে, তার নামটা কি? ছেলেটি আমতা আমতা করে বলে, আগে আগে ঋষিনাথ মুখার্জি। বেশ, তবে অত বড় নামে আমি ডাকতে পারবো না হে ছোকরা, বরং ঋষি বলি ডাকি। এরপর কিছু একটা ভেবে সমক আবারও বলে, তাই অধম গোয়েন্দাকে দরকার হলো কেন? আসলে আমার বাবার খুব বিপদ সমকবাবু। ও, এইসব কথা শোনার সময় আমার নেই, আসল কারণটা কি ঘটেছে সেটা বলো। ঋষি সামনের টেবিলে রাখা গ্লাস থেকে জল ঢক ঢক করে পান করে তারপর বলতে শুরু করলো, আসলে আমার বাড়ি বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে। আমার পূর্বপুরুষ সেই গ্রামেরই জমিদার ছিলেন, আর ছিলেন কেন, এখনো আছেন। গ্রামের বাড়িতে আমি, আমার বাবা শ্রী অলোকেশ মুখার্জি এবং আমার মা শ্রীমতী উষারানী মুখার্জি আমরা থাকি। আর তাছাড়া বাড়ির কাজকর্মের জন্য অনেক রকমের লোক কাজে নিযুক্ত আছেন। গ্রামের জমিদার বাড়ি, তাই বুঝতেই পারছেন বাড়িতে লোকেদের আনাগোনা করার অভাব নেই। কিন্তু মুশকিল হলো। কিসের মুশকিল হে?
আসলে গত 6 মাস আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায়। এবার আমি বলি, কিরকম দুর্ঘটনা? আমাদের বাড়িতে মায়ের দূর সম্পর্কের এক দাদার মেয়ে আমাদের বাড়িতে থাকতে আসেন। বলা ভালো, থাকার সঙ্গে সঙ্গে বাড়ির কাজ, মায়ের দেখাশোনা আর তোমার ভালোবাসা, তাই তো? সমকের এই রকম কথায় আমরা দুজন চমকে উঠি। ছেলেটি তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ আসলে লজ্জা করে না? বোনের সঙ্গে প্রেম করেছো? না, আপনি ভুল ভাবছেন সমকবাবু। আসলে ওরা মায়ের বাবার বাড়ির গ্রামের মানুষ, তাই। ও, তাই ফস করে প্রেমটা করে বসলে? হ্যাঁ, ভালোবাসতাম দেবীকে। আমি বলি, কেন এখন ভালোবাসা নেই আর? না, আসলে গত 2 মাস আগে দেবী মারা যায়। তবে ও মারা গেল কেন সেটার কারণ ধোঁয়াশা। সে যাই হোক, আসলে আমাদের বাড়িতে খুব ধুমধাম করে দুর্গা পুজো করা হয়। এবারেও তার অন্যথা হচ্ছে না। আমাদের গ্রামের একমাত্র পুজো বলতে পারেন এই আমাদের বাড়িতেই। তাই বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা লেগে থাকে এই সময়। বলি, ও ছোকরা, তোমার দুর্গাপুজো রচনা শোনবার জন্য কি এলে নাকি আমাদের বাড়িতে? না না, ক্ষমা করবেন সমকবাবু। আসলে পরশু সকালে বাবা প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে এই রান্নাঘরে যান। দেখেন একটা চিরকুট তার শোয়ার ঘরের দরজার তলায় কেউ গলিয়ে দিয়ে চলে গেছে। এই দেখুন, এটা আমি সঙ্গেই এনেছি। ঋষি সেই চিঠিটা সমকের হাতে দিতে আমিও কি দিয়ে দেখি, তাতে লেখা, অন্যায়ের শাস্তি তুমি পাবে অলোকেশ মুখার্জি। এই পুজোতেই তুমি শেষ হবে। আমি লক্ষ্য করলাম সমকের ভ্রু কুঞ্চিত হয়েছে। সে চিঠিটা ঋষির হাতে ফেরত দিয়ে বলে, তা কিসের অন্যায় হে ঋষি বাবু? সেটা আমি কিংবা বাবা কিছুই বুঝতে পারছি না সমকবাবু। এবার আমার বাবাকে আপনি বাঁচান। কোথা থেকে বাঁচাবো? না না, সেটাই তো তোমরা জানো না হে। দেখুন, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে আমাদের সঙ্গে আমার গ্রামের বাড়িতেই যেতে হবে। আমার বাবা কিন্তু খুব আশা করে বসে আছেন আপনাদের জন্য। তাই যদি। এবার সমক চেয়ার ছেড়ে উঠে ঘরে পায়চারি করতে করতে বলে, আচ্ছা পৃথ্বী, তুমি পুজোতে একটু বেড়াতে চেয়েছিলে না? আমি বলি, হ্যাঁ সে তো চেয়েছিলাম, একঘেয়ে জীবন, তাই আর কলকাতাতে ভালো লাগছে না ভাই। কিন্তু তোমার তো সময়ই হয় না। এবার সমক হাঁটা থামিয়ে আমার দিকে ফিরে বলে, এবার হবে ভায়া, এবার হবে। আপনি তাহলে যাবেন সমকবাবু? যাবো বই কি। তবে পুজোতে খাতির যত্ন পাবো তো হে ছোকরা। আপনি যে আমাদের উপকার করতে আমাদের বাড়ি আসছেন, সেটাই তো বড় ব্যাপার সমকবাবু। আপনি আসুন না, দেখবেন আপনার যত্নের কোনো ত্রুটি হবে না। আজ 11ই অক্টোবর। আমি আর সমক রওনা দিলাম ঋষির বাড়ির উদ্দেশ্যে। যখন আমাদের গাড়ি ঋষিদের বাড়ির গাড়ি বারান্দায় পৌঁছালো, তখন দেখি 10টা বেজে গেছে। গাড়ি থেকে নামতে দেখি এই যে বিশাল ব্যাপার। যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক গুণ বেশি ভালো অবস্থা ঋষিদের। এত বড় পেল্লাই জমিদারি বাড়ি এর আগে আমি অন্তত দেখিনি। আমি এবার সবকিছু দেখে সমককে বলি, এ তো বিশাল ব্যাপার সমক। সমক চার দাঁড়িয়ে দেখতে দেখতে বলল, তাই তো দেখছি। ভালোই হলো, রোজগারটা মন্দ হবে না হে। চলো ভাই।
আমি সমকের কথার জবাব দিতে যাব, অমনি পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। আসুন আসুন সমকবাবু, আমার বাবা মশাই আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। সমক সভ্যতার মাথা খেয়ে বলল, কেন? আমি কি কোনো নেতা না অভিনেতা যে আমার জন্য অপেক্ষা করতে হবে? আমি বুঝতে পারছিলাম ঋষি সমকের প্রশ্নে একটু থতমত খেয়ে গেছে। তাই আমি বললাম, আরে তা কেন সমক, অলোকেশবাবু একটা সমস্যায় আছেন, তাই এখন তার তুমি একমাত্র ভরসা। এখন চলো তো। এই বলে আমি সমকের হাত টেনে ঋষির পেছন পেছন বাড়ির ভেতর প্রবেশ করি। বাড়ির ভেতর ঢুকতেই দেখি বিশাল ঠাকুর দালান, আর আমাদের ঠিক উল্টো দিকে হাত বিশেক দূরেই ঠাকুর দালানে মা দুর্গার অঙ্গরাগ চলছে। সমক একবার সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে যায়, তারপর প্রশ্ন করে, আচ্ছা ঋষি, আর তো মাত্র একদিন পুজোতে বাকি, কাল কি ষষ্ঠী, তার মধ্যে সবকিছু প্রস্তুত হয়ে যাবে? ঋষি একটু মুচকি হেসে বলে, হ্যাঁ সমকবাবু, আমাদের মা দুর্গার প্রতিমা পঞ্চমী মানে আজই প্রস্তুত হয়। আর এখন চলুন বাবার কাছে যাওয়া যাক। এই বলে আমরা তার পেছন পেছন সেই দালানের বাম পাশে থাকা সিঁড়ি দিয়ে দোতলায় উঠি। বাড়িতে চাকর বাকরের কিন্তু কোনো অভাব নেই। দোতলায় উঠে সিঁড়ির বাম পাশে একটা ঘরে আমাদের নিয়ে যায় ঋষি। ঘরে ঢুকতে দেখি এক বয়স্ক ভদ্রলোক স্টাডি টেবিলের সামনে দাঁড়িয়ে একটা বই নিয়ে নাড়াচাড়া করছেন। বুঝতেই পারলাম ইনি হলেন তথাকথিত জমিদার অলোকেশ মুখার্জি। ঋষির ডাকে নিজের সম্বিত ফিরে পেয়ে ভদ্রলোক দেখেন আমাদের দিকে। ভদ্রলোকের চেহারায় যথেষ্ট জমিদারি ভাব প্রকাশ পায়। জমিদারি ভাব আরও স্পষ্ট হয় ওনার মুখের পেল্লায় গোঁপ দুটো থাকার জন্য। ঋষি এবার আমাদের পরিচয় করিয়ে দিতে ভদ্রলোক সম্মুখে বলেন, আসুন আসুন, নমস্কার, আপনাদের অপেক্ষাতেই ছিলাম। এই বলে আমরা যথাস্থানে আসন গ্রহণ করি। আমি আর সমক বসলাম একটা সোফায়, আর আমাদের ঠিক উল্টো দিকে অলোকেশ বাবু, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে রইল ঋষি। অলোকেশ বাবু এবার বললেন, আশা করি আপনারা সবই শুনেছেন ঋষির মাধ্যমে। আসলে এই ব্যাপারটা নিয়ে আমি খুবই চিন্তিত এবং কি করব সেটা বুঝতে পারছিলাম না, তাই আপনাকে খোঁজ দিতে বলি। এবার আপনি ভরসা সমকবাবু। সমক এবার প্রশ্ন করে, আপনি কি অন্যায় করেছেন অলোকেশ বাবু? ভদ্রলোক সামান্য মুচকি হেসে বলেন, সেটা আমি কি করে বলি বলুন তো, আমার তো সেরকম কিছু মনে পড়ে না। এবার দেখুন আপনি কিছু খুঁজে বার করতে পারেন কিনা। সেটা তো করবই, তবে আমি অন্যায়ের সঙ্গে কিন্তু আপোষ করি না। বেশ, আপনারা বরঞ্চ এখন নিজেদের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন, তারপর না হয়। আমরা অলোকেশবাবুকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আবারও দোতলায় বারান্দায় বেরিয়ে আসি। এরপর ঋষি তিনতলার একটা ঘরে আমাদের নিয়ে আসে। সেখানে দুটো খাট, একটা আলমারি আর একটা টেবিল। সব কিছুই এত পরিষ্কার এবং যত্নশীল যে দেখলেই অবাক হতে হয়। ঋষি এবার বলে, মানে আচ্ছা সমকবাবু, এটা আপনাদের ঘর, আপনারা একটু রেস্ট করে নিন, পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। সম্মুখ এবার ঘরের জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, পৃথ্বী, সব জট পাকিয়ে যাচ্ছে ভাইয়া। আমি বলি, হ্যাঁ সেই তো লাগছে। তাহলে এখন কোথা থেকে শুরু করবে সমক? সময়ের অপেক্ষা ভায়া, সময়ের অপেক্ষা। আর চারিদিকে মানুষদের লক্ষ্য করতে হবে। বলা যায় না কোথা থেকে কি ক্লু পাওয়া যায়। সেটা তো তুমি ঠিকই বলেছ, তবে
শুরু কোথা থেকে করবে সেটা কি ভাবলে? দেখি, আপাতত বাড়িটা ভালো করে ঘুরে দেখতে হবে একবার। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি, সমক আর ঋষি চলে আসি ঠাকুর দালানে প্রতিমার কাছে। সমক প্রতিমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঋষি, তোমাদের কত বছরের পুজো এটা? ঋষি বলে, মানে এই ধরুন 100 থেকে 120 বছর তো হবেই। এবার সমক ঋষির দিকে ফিরে বলে, তোমার মাকে তো দেখতে পাচ্ছি না ঋষি। ঋষি একটু থতমত খেয়ে বলে, আসলে মা কারোর সাথে দেখা করেন না সমকবাবু। এমনিতেই তার শরীর খুব একটা ভালো যাচ্ছে না আজকাল, তাই কিন্তু আমার তো কিছু প্রশ্ন করার ছিল নাকি? মাফ করবেন সমকবাবু, মা কথা বলতে পারেন না, আর তাছাড়া মাকে বিরক্ত না করলেই ভালো হয়। বেশ, আপনি যখন বলছেন তখন বিরক্ত নাই বা করলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাই বাড়ির পেছন দিকে পুকুরের পাড়ে। সেখানে ঘাটের পাশে বাঁধানো উঁচু চাতালে বসে থাকি আমরা 3 জন। সেখানে বসে সমক বলে, তা ঋষি, দেবী কি করে মারা যায়? এই প্রশ্নের পর ঋষি বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর পুকুরের দিকে তাকিয়ে বলে, মানে গলায় দড়ি দিয়ে সমকবাবু। এর পেছনে কোনো কারণ আছে খুঁজে পেয়েছো নাকি? দেখুন সমকবাবু, দেবী খুবই ভালো আর শান্ত প্রকৃতির মেয়ে ছিল। সবাই ওকে খুব ভালোবাসতো। তবে আমি এবার বলি, তবে কি? ওর মৃত্যুর আগে কিছুদিন থেকে ওকে খুব ভয় পেয়ে থাকতে দেখেছি। সামান্য কিছুতেই খুব ভয় পেয়ে যেত সমকবাবু। এমনকি শেষের কিছুদিন আমার সঙ্গে কথা বলেনি। আমি চেষ্টা করলেও সে এড়িয়ে যায় আমাকে। আইসি, এ তো ভীষণ জটলা কেস হয়ে যাচ্ছে দেখছি। এখন আপনি ভরসা সমকবাবু। সে তো বুঝলাম, কিন্তু এখানে দুটো কেস হচ্ছে তাহলে? আপনার সাম্মানিক নিয়ে কিছু ভাববেন না সমকবাবু, আমি সেটা যথাসময় আপনাকে তুলে দেব। বেশ, তাহলে এখন ওটা যাক। চলো পৃথ্বী। এই বলেই সমক গটমট করে ঘরের ভেতরের দিকে রওনা দেয়। অগত্যা আমিও তার পেছন পেছন এগিয়ে আসি। কিন্তু ঋষি ঠিক একইভাবে পুকুরের দিকে তাকিয়ে বসে রইল। সেদিন আর তেমন কিছুই ঘটেনি। তবে সন্ধ্যার সময় সমক একবার বাড়িটা ঘুরতে আবারও যায়। আমি যাওয়ার কথা বলতে বারণ করে দেয়, তাই আমি লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আজ মহাষষ্ঠী। সকাল থেকেই এই বাড়িতে লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে। সকালে সমকের ডাকে ঘুম ভাঙলেও এখন সে প্রতিমার সামনে দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে সমকের কাছে চলে যাই। সত্যি একটা রাতের মধ্যেই প্রতিমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখলাম ঠাকুর মশাই বেলতলায় পুজো আরম্ভ করে দিয়েছেন। এবার আমি সমককে বলি, কি হলো সমক, কিছু উত্তর পেলে নাকি? সমক কোমরে হাত দিয়ে চারিপাশের মানুষজন আর পুজোর নিয়মকানুন দেখতে দেখতে বলে, কিছুটা পরিষ্কার হয়েছে, বাকিটা মনে হচ্ছে আজ রাতের ভেতরেই পরিষ্কার হয়ে যাবে। আমি এবার উত্তেজিত হয়ে বলি, পেয়ে গেছো? তবে কোন কেসটার? সবই মায়া পৃথ্বী, সবই মায়া। এখন চুপ করে যাও, ঋষি আসছে। আমি দেখি ঋষি আমাদের দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে। সে এবার আমাদের সামনে দাঁড়িয়ে বলে, মানে কিছু মনে করবেন না আপনারা, মানে আসলে বুঝতেই তো পারছেন বাড়ির আমি একমাত্র সন্তান, তাই পুজো নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি। তাই কিছু যদি দরকার লাগে তাহলে আমাকে আবার বলবেন। আমি বলি, না না, ওসব কিছু ভাববেন না। এবার সে সমককে প্রশ্ন করে, সমকবাবু, কিছু সমাধান করতে পারলেন নাকি? সমক বলে, নিজেরা সমস্যা তৈরি করে জটিল করে দেবেন সব ব্যাপার।
এত তাড়াতাড়ি কিচ্ছু হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আমি ঋষিকে বলি, কিছু মনে করো না ভাই, আসলে ও একটু চাপেই আছে, তাই। এই বলে আমিও সেখান থেকে প্রস্থান করি। ঘরে ফিরে যাওয়ার পর আমি সমককে বলি, আচ্ছা সমক, ঋষির সাথে অমন ব্যবহার করা কি খুব একটা দরকার ছিল? সমক বিছানায় চিত হয়ে পায়ের ওপর পা তুলে পাখার দিকে চেয়ে বলে, ব্যবহার কি আর দেখলে হে পৃথ্বী, আসল ব্যাপার যখন দেখবে না তখন বুঝবে কত ধানে কত চাল। ব্যাপারটা সোজা করার জন্য বলি, আচ্ছা তুমি কাল রাতে কোথায় গেছিলে সমক? সমক প্রথমে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর রহস্যময় একটা হাসি এসে বলে, এই বাড়িটা এক্সপ্লোর করতে দোস্ত। এক্সপ্লোর করতে? তাহলে আমাকে সঙ্গে নিলে না কেন? সব ব্যাপারে জড়িয়ে চললে হয় না ভাইয়া, আর তাছাড়া এই রহস্যের বিষয়ে বুঝতে গেলে রাতে ঘোরাঘুরি ছাড়া কোনো উপায় নেই পৃথ্বী। কারণ অনেক সময় দিনে সূর্যের আলোয় অনেক রহস্য, অনেক অন্ধকার চাপা পড়ে যায়, কিন্তু যেখানে আমাদের খেলা অন্ধকারকে নিয়ে, সেটা রাত ছাড়া উপায় নেই পৃথ্বী। হ্যাঁ, তবে প্রতিমা বানানো দেখতে খারাপ লাগেনি। আমি এবার উৎসুক হয়ে বলি, কিছু সমাধান করতে পারলে? সমক মুচকি হেসে বলে, কিছুটা পেরেছি ভাইয়া, বাকিটা আজ রাতেই সম্পন্ন হবে, তাই ধৈর্য ধরো। এই বলে সে বিছানায় পাশ ফিরে পাশের বালিশ জড়িয়ে শুয়ে পড়ে। আমিও গোত্তা তিনতলায় বারান্দা থেকে ঠাকুর দালনে মানুষের আনাগোনা আর ব্যস্ততা লক্ষ্য করতে থাকি। রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সমক আর আমি ঠাকুর দালানে দাঁড়িয়ে প্রতিমা দেখতে থাকি। ঠিক সেই সময় অলোকেশ বাবু পেছন থেকে বলে ওঠেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সমক পেছন ফিরে বলে, না, একদমই না, আপনাদের আতিথেয়তায় জবাব নেই। তবে কিসের তবে? না, যতক্ষণ না আপনাদের কাছে পাওয়া এই চিরকুটটার রহস্য সমাধান করতে পারছি ততক্ষণ একটা শান্তি পাচ্ছি না। বাহ, খুশি হলাম আপনার অধ্যাবসায় দেখে। তবে আমি বলি কি, পুজোতে যখন এসেছেন তখন পুজোটা ভালোভাবে কাটিয়ে এখান থেকে চলে যান। সমক অবাক হয়ে বলে, তাহলে আপনি রহস্য সমাধান করতে চাইছেন না? না, চাইছি না, আগেও চাইনি। ঋষি আমার একমাত্র পুত্র, তাই তার কথা ফেলতে পারিনি। তাই আপনাদের কথা যখন ফেলতে পারেননি, তার যখন ভুল করে সমক সেনকে ডেকেই ফেলেছেন, তখন আমাকে সহ্য করা ছাড়া তার কোনো উপায় নেই অলোকেশ বাবু। তাহলে আপনি তদন্ত থামাবেন না? একদমই না। তা আপনি কি ভয় পাচ্ছেন নাকি? ভদ্রলোক একটু হকচকিয়ে বলেন, কিসের ভয়? জমিদার অলোকেশ মুখার্জি কাউকে ভয় করে না। এই বলে চলে যেতে গিয়ে অলোকেশ বাবু একবার থেমে পেছন ফিরে বললেন, মনে রাখবেন সমক বাবু, আমার কথার অবাধ্য হলে তার ফল ভালো হয় না। এই বলে চলে গেলেন অলোকেশ বাবু। আমি এবার সমককে বলি, সমক, ব্যাপারটা কিন্তু খুব গুরুতর দিকে যাচ্ছে, কিন্তু এরপরেও কি এখানে থাকা উচিত হবে? সমক মৃদু হেসে বলে, উনি এখনো সমক সেনকে চেনেননি পৃথ্বী, তাই ভাবনাটা বন্ধ করো, আর চলো ঘরের দিকে ফেরা যাক। এই বলে আমরা ঘরে ফিরতে যাব, অমনি দেখি দোতলার বারান্দায় এক ভদ্রমহিলা আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। বুঝতে অসুবিধা হলো না যে ইনি হলেন ঋষির মা। ঘরে ফিরে এলে সমক দরজা বন্ধ করে দেয়, তারপর একটা চাদর নিয়ে খাটের তলায় বিছানা করে। আমি অবাক হয়ে প্রশ্ন করি, এসব কি করছো ভাইয়া? খেলা হবে ভাইয়া, খেলা হবে, তাই একটু প্রস্তুতি নিচ্ছি। আজ রাতে আমরা খাটের তলায় শোবো, আর বিছানায় দুটো পাশ বালিশ রেখে চাদর উপর দিয়ে চাপা দিয়ে দাও, যাতে বোঝা যায় আমরা বিছানায় শুয়ে আছি। আমিও তাড়াতাড়ি সমকের কথা মতন কাজ শুরু করে দিই। তারপর সমক ঘরের দরজা খুলে দেয়, ঘরের আলো বন্ধ করে দেয়।
এরপর আমরা খাটের তলায় বিছানায় শুয়ে পড়ি। এরপর যে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। হঠাৎ ঘুমটা ভাঙল একটা আওয়াজে। তখনও রাত্রি। দেখি দুজোড়া পা এগিয়ে আসছে বিছানার দিকে। আমি চেঁচিয়ে সমককে ডাকতে যাব, অমনি সমক তার হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে, ইশারা করে আমাকে কথা না বলতে বলে। আমি চুপ করে যাই। সমক যেটা ভাবছিল আজ রাতে আমাদের সঙ্গে ঠিক সেটাই ঘটছে। তারা একে একে ছোঁড়া নিয়ে আঘাত করতে লাগলো বিছানার ওপর রাখা পাশের বালিশের ওপর। সত্যি ভাবলে কাঁটা দিয়ে ওঠে গায়ে। যদি ওই জায়গায় আমরা থাকতাম তাহলে কি অবস্থা হতো। গর্বে আর সম্মানে আমার বুকটা সমকের জন্য ভরে গেল। বাকি রাতটা যে কি করে কাটলো তা বোঝানো যাবে না। ভোর রাতেই আমার ঘুম লেগে যায়। পরদিন সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি সমক আমার পাশে নেই। সে গেল কোথায়? আমি এদিকে সেদিকে ফিরে তাকাতে দেখি একটা চিরকুট সমকের বিছানার পাশে রাখা আছে। সেটা খুলে দেখি তাতে সমক লিখে গেছে, আমি যতক্ষণে ফিরবো ততক্ষণ লুকিয়ে থাকবে। খেলার লাস্ট মিনিট চলছে পৃথ্বী, তাই সব সময় প্রস্তুত থাকবে। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। তলায় পুজো মণ্ডপের প্রস্তুতি দেখে মনে হয় কলা বউ স্থান সবাই গেলেন। আমি এখনো লুকিয়ে আছি খাটের তলায়। জানি না সমক কখন এসে আমাকে এখান থেকে উদ্ধার করবে। মনে সংশয় আর প্রাণের মায়া, ভীষণ অসহায় লাগছিল নিজেকে। শুয়ে শুয়ে এসব ভাবছি। ঠিক সেই সময় ঘরে আবারও কিছু লোক প্রবেশ করলো। আমার প্রাণটা ভয় শুকিয়ে যেতে লাগলো। কি করবো আমি? এবার ওরা জানতে পেরে যাবে যে কাল রাতে খাটে আমরা কেউ শুইনি। আর যেটা ভাবলাম ঠিক সেটাই হলো। ওরা বুঝতে পেরে খবর দিতে বাইরে চলে গেল। আমি ঠিক করলাম চুপি চুপি কেটে পড়াই শ্রেয়। তাই খাটের তলা থেকে বেরিয়ে খুব সাবধানতার সঙ্গে ঘরের বাইরে পা রেখেছি, অমনি মাথার ওপর একটা সজোরে কিসের আঘাত লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার সামনে 3জন গুন্ডার মতন লোক দাঁড়িয়ে আছেন। আমি কিছু বলতে যাব, অমনি পেছন থেকে একটা গলার আওয়াজ ভেসে এলো, তোমার বন্ধু কোথায় হে? আমি পেছন ফিরে দেখি অলোকেশ বাবু এক পাতে বন্দুক আমার দিকে তাক করে চেয়ারে বসে আছেন। আমি এবার বলি, আমি জানি না। ভালোই ভালোই বলে ফেলো হে ছোকরা, না হলে আমার বন্দুকের গুলির আঘাতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। বললাম তো আমি কিছু জানি না। বেশ, এবার ওপরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। এরপর অলোকেশ বাবু মা দুর্গার কাছে করজোড়ে প্রণাম করে বললেন, মা, এই অবোধ শিশুকে ক্ষমা করিস মা। জয় মা। আমি একটু সাহস জুগিয়ে বললাম, সমক সেন নিজের বন্ধুকে একলা ফেলে চলে যায় না অলোকেশ বাবু। আমাকে মারার পর পরের গুলিটা আপনি আপনার জন্য রেখে দেবেন, কারণ সমক আপনাকে ছাড়বে না। এরপর অলোকেশ বাবু আমার কপালে বন্দুক ঠেকিয়ে যেই ট্রিগার চাপবেন, অমনি একটা গুলির আঘাতে অলোকেশ বাবুর হাত থেকে বন্দুকটা ছিটকে পড়ে যায়। আমি মুখ ঘুরিয়ে দেখি সমক সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে আছে পুলিশ। সমকে বা অলোকেশ বাবুর দিকে বন্দুক তাক করে বলে, অলোকেশ বাবু, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু সমক সেনকে দেখেননি। খুব বড় কথা বলছিলেন না? আপনার লজ্জা লাগে না? একটা বাচ্চা মেয়েকে। সমকের পেছনে ইতিমধ্যে কলাবউ কাঁধে নিয়ে উপস্থিত হয়েছেন ঋষি। সে এবার অবাক হয়ে বলে, মানে এসব কি হচ্ছে সমক বাবু? আর বাচ্চা মেয়ে মানে? আপনি প্রথমে কলা বউকে যথাস্থানে রাখুন, তারপর সব গুছিয়ে বলছি। এখন ঠাকুরদালানি সমক, আমি, ইন্সপেক্টর সাহা, অলোকেশ বাবু, ঋষি আর 2জন কনস্টেবল বসে আছেন।
সমক এবার মা দুর্গাকে প্রণাম করে বলতে শুরু করে। জয় মা, আমাকে সাহস দাও মা। আসলে ঋষি, এখন যে কথাগুলো তোমাকে আমি বলবো সেগুলো অত্যন্ত ঘৃণ্য আর লজ্জাজনক, তাই বাকি লোকেদের বার করে দিয়েছি এখান থেকে। তুমি আমাকে অলোকেশ বাবুর দেওয়ার অযাচিত একটা চিরকুট রহস্যের সমাধান করতে দাও। কিন্তু এখানে আসার পর যা জানতে পারি তারপর ভাবছি এখানে না এলেই ভালো করতাম। ঋষি এবার অবাক হয়ে বলে, মানে কেন সমক বাবু, হঠাৎ করে এরকম কথার মানে কি? আপনার প্রেমিকা তো অন্তঃসত্ত্বা ছিল, সেটা আপনি জানতেন না? ঋষিকে দেখলাম মুখটা নিচু করে বসে থাকতে। তারপর বলে, হ্যাঁ, কিন্তু বাবার সাথে এই কেসের কি সম্পর্ক সমক বাবু? আছে আছে, কারণ দেবী আপনার বাবার সন্তানের মা হতে চলেছিলেন ঋষি। ঋষি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে, মানে কি সব বলছেন সমক বাবু? আপনার মাথা ঠিক আছে তো? আছে আছে, আপনি এবং আপনার বাবা একটা নিরীহ মেয়েকে যেভাবে অত্যাচার করেছেন তার শাস্তি ফাঁসি হওয়া উচিত। কিন্তু দিনের শেষে আপনি অন্তত তাকে বিয়ে করার আশ্বাসটুকু দিয়েছিলেন। কিন্তু অলোকেশ বাবু দিনের পর দিন ওই বাচ্চা মেয়েটার সম্মান হরণ করেন, তাকে তিলে তিলে নরক যন্ত্রণার দিকে ঠেলে দেন। অবশেষে একদিন জানতে পারেন যে দেবী মা হতে চলেছেন, তাও আবার আপনার বাবা অলোকেশ মুখার্জির ঔরসে। এটা শোনার পর অলোকেশ বাবু নিজেকে ধরে রাখতে পারেন না এবং খুন করেন ফুটফুটে একটা মেয়ে দেবীকে। কিন্তু এসব কথা আপনি জানলেন কি করে? আপনার মায়ের থেকে। উনি সব কিছু জানতেন, কিন্তু স্বামীর অত্যাচারে স্বীকার করতেন না, তাই মুখ বন্ধ করে রেখেছিলেন। এবার সমক অলোকেশ বাবুর দিকে ফিরে বলে, আপনার লজ্জা করে না একটা কন্যা সম মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে? আপনি তো তার পিতার সম। আপনি কি করে তাকে আপনার রসনা তৃপ্তির অঙ্গ করে নিলেন? ছি! পুলিশ অলোকেশ বাবুকে ধরে নিয়ে যাওয়ার পর আমি সমককে বলি, সমক এবার চলো, এখানে আর আমার ভালো লাগছে না ভাই। সমক এবার আমার দিকে ফিরে মুচকে এসে বলে, এটাই বর্তমান সমাজের অবস্থা ভায়া। তুমি আমাকে 3 দিন আগে সকালবেলা বলেছিলে না, তুমি ভালো হওয়া মানে এটা নয় যে তোমার সঙ্গে সবকিছু ভালোই হবে আর তোমার আশেপাশে সব মানুষই ভালো। আসলে কি বলতো, ভালো আর খারাপেরই বিচার করার বোধটা এখন মানুষ হারিয়ে ফেলেছে তার প্রবৃত্তির করাল গ্রাসে। আমি বললাম, একটা ফুলের মতন মেয়েকে কতটা কষ্ট পেতে হয়েছে বলো তো ভাইয়া। সমক এবার বলে, জানি দেবীকে খুব কষ্ট পেতে হয়েছে, কিন্তু এখানে তোমার কিংবা আমার কিছু করার ছিল না ভাইয়া। যেটুকুন আমাদের সাধ্যের মধ্যে ছিল সেটুকুন আমরা চেষ্টা করেছি। এখন এসো পৃথ্বী, জগৎজননী মা দুর্গার কাছে প্রার্থনা করি, জাগো মা, তুমি জাগো। দেখলাম ঋষির মা ঠাকুর দালানে শঙ্খ বাজাতে শুরু করলেন।